জবাব এলো তৎক্ষণাৎ। একটা চোরের সাথে কিসের সংসার? ওকে এনেছে টাকার জন্য, বিয়ে করে মজা বোঝাতে। বাই দ্য ওয়ে, আমার কথা যেন কোনো নড়চড় না হয়। আমি আবারও বলছি, ও এই বাড়ির বউ নয়। এই বিয়ে আমি মানি না, তাই কেউ একে কোনো দয়া দেখাবে না। আর ছোট মা, তুমি খেয়াল রাখবে এই চোর যেন কোনো মতে বাড়ির বাইরে যেতে না পারে। রেহনুমা প্রফুল্ল চিত্তে মাথা নাড়ালেন। খুশিতে টকবক করছেন তিনি। আইরিন ঠোঁট চেপে হাসছে, কিন্তু ইউসার মায়া হলো খুব। প্রহৃত চোখে একবার দেখল তুষিকে। সে মেয়ে স্তব্ধ, হতবাক, চোখের পাতা পড়ছে না, বিস্ময় শুধু হা করে রইল। ইয়াসির তক্ষুনি ফিরল তুষির দিকে, সূক্ষ্ম নেত্রে তার জ্বলন্ত অগ্নিশিখা। প্রতি কথায় ঠিকরে দিয়ে বলল, বিয়ের খুব শখ না তোমার? তারপর ঠোঁটের কোণ তুলে বক্ররেখার ন্যায় হাসল ইয়াসির। কণ্ঠে রাগ, বিদ্রুপ একসাথে শোনালো। নো গেট রেডি মিস তুষি। এসপি ইয়াসির আবরারের খপ্পরে পড়লে কি অবস্থা হয় প্রতিদিন টের পাবে। ইয়াসির তার সিদ্ধান্তে অটল। ঘোষণা যখন দিয়েছে তখন আর নড়চড়ের উপায় নেই। কাউকে তার জোর করে সংসার করানো যায় না। তার কথার উপর কেউ রানা করলেও মনে মনে অসন্তোষ হলেন জয়নব। শত হলেও বিয়েটা আসল। আল্লাহর নামে উচ্চারিত প্রতিটি কালেমা আসল। মেনে না নিলেও তো শিওর বউ, না নিলেও বউ। সেকেলে মানুষ তিনি। বিয়ে মানি না, হ্যান ত্যান এসব কথা কশ্চিম কালেও শুনেছেন কারো মুখে? একঘর অতিথিদের সামনে ইয়াসিরের এই রুক্ষতায় খারাপ লাগলো তার, কিন্তু টু শব্দ করলেন না। স্বভাবে ইয়াসির এমনিতে শান্ত, তবে ওই শান্ত মানুষ যখন রেগে যায় তখন তা কালবৈশাখীর চেয়েও ভয়ানক। যার নমুনা সেবার সায়ন মারা যাবার দিন প্রথম দেখেছিলেন তিনি। তখন তো ইয়াসির সামান্য কিশোর ছিল, কিন্তু আজ সে পুলিশ অফিসার। এখন ক্রোধ চড়ে বসলে কতটা কি ঘটতে পারে, অভিজ্ঞ এই মাথা দিয়ে জয়নব আন্দাজ করতে পারছেন। প্রৌঢ় আর বসলেন না, আইরিনকে বললেন, আমাকে একটু ঘরে দিয়ে এসো তো নানু। এখানে এখন কত কাহিনী হবে, ও মিস করলে চলে। কিন্তু নানুর মুখের উপর কথা বলতে পারল না। হাতের লাঠিটায় ভর দিয়ে দাঁড়ালেন জয়নব। নরম হাতের বাহু এসে আগলে ধরল আইরিন। যেতে নিয়েও জয়নব থামলেন। আর্ত চোখে দেখলেন মেহমানদের সবাইকে। কাল নিশ্চয়ই সবাই গন্তব্যে ফিরে যাবে। এরপর এই বিয়ের ঘটনা নিয়ে কত দিকে কতভাবে চর্চা হবে কে জানে। বৃদ্ধা সিঁড়ির পথ ধরলেন। বুকে থাকা আক্ষেপটুকু গলিয়ে দিলেন নিঃশ্বাসে। বড় আফসোস করে বললেন, আজকে তোমার মা দেশে থাকলে খুব ভালো হতো, স্বার্থটাকে পোষাতে পারতো একটু। কথাটা আইরিনের মন মতো হয়নি। এপাশ ফিরে ভেঙচি কাটল সে। মানেই ভালোই হয়েছে, কোনো দরকার নেই ইয়াসির ভাইকে বোঝানোর। ইয়াসির ভাই শুধু ওর হয়েই থাকবে। তবে আজকে এই বিয়ের ঘটনায় একটা তীব্র সাহস পেয়েছে আইরিন। তুষি বয়স হচ্ছে ছোট, এত ছোট মেয়ে ইয়াসিরের বউ হতে পারলে ও কেন পারবে না? সেই হিসেবে ও তো আরেকটু বড়। শুধু শুধু এতদিন এসব বয়স নিয়ে চিন্তায় মরছিল বেচারি। আইরিন পেছন ফিরে চাইল। মুখ ভোতা করে দাঁড়িয়ে থাকা তুষিকে দেখে হাসলো ঠোঁট টিপে। মনে মনে ভাবলো, কাল থেকে তোমার সাথে কি কি করি শুধু দেখো। এ বাড়িতে দুজন গৃহকর্মীর ভেতরে একজনের নাম রেশমি, 30-এর মতো বয়স। শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর এই বাড়িতে কাজ পেয়েছিল, তাও বছর 6 আগের কথা। রেশমি রান্নাঘর থেকে উকি দিয়ে দিয়ে দেখছিল এতক্ষণ। ইয়াসিরের সব কথাই শুনেছে, কিন্তু তাড়িয়ে দেবার ব্যাপারটায় মুখখানা চুপসে গেছে ওর। এই বাড়ির মানুষগুলো ভালো, হত্যে দিয়ে কাজ করায় না, ব্যবহারও ভালো। এখন হুট করে ভাগিয়ে দিলেও ও কোথায় যাবে? তার ভাবনার মধ্যে ইয়াসির ঝট করে ফিরল এদিকে। এতে ঘাবড়ে গেল মেয়েটা, রীতিমতো ছ্যাত করে কেঁপে উঠল বুক। ইয়াসির তর্জন দিল শান্ত স্বরে, এক কাপ কফি দিন। রেশমি সজোরে মাথা নাড়ল। চটপটে হাতে চায়ের হাঁড়ি বসালো উনুনে। ইয়াসির চুপচাপ সোফায় এসে বসলো। দুপা ছড়িয়ে এক হাত রাখলো হাতলের গায়ে। এ ঘরে আপাতত সাইফুল, রেহনুমা, তনিমা আর ইউসা আছে। এই মুহূর্তে আর সার্কাস বাকি নেই। রাতও বেড়েছে। ক্লান্ত মেহমানদের সকলে একে একে শুতে চলে গেছে। তুষির তখন রফা দফা অবস্থা। শোকে অনুশোচনায় পুড়ে মরছে বেচারি।
কোন কুক্ষণে যে গিয়েছিল ওই সেন্টারের ভেতরে। ভীষণ চিন্তায় মাথাটা ঘুরছে এখন। ও করবে কাজ। জীবনে খাওয়ার চুরি ছাড়া তুষি কাজ বাদ জানে না। দাদি তো একবার এক বাসায় কাজ করাতে নিয়েছিল, থালাবাটি ধোয়া পরিষ্কার হয় না বলে ভাগিয়ে দিল ওকে। তারপরই না তুষি চুরি করতে নেমেছে, সব সময় হেলে দুলে চুরি করে ফিরেছে। দাদি খেতে দিয়েছে, ব্যাস। রাতে পা টান টান করে ঘুমিয়েছে সে। তুষি চোখ দুটো ঘুরিয়ে সব দিকে বোলালো। বিশাল বাড়ি, এর সব কাজ যদি ওকে দিয়ে করায়, ওর সেলিব্রিটির চেহারাটা থাকবে? তুষি সব রাগ গিয়ে বর্তালো মাঝারের ওপর। বিড়বিড় করে গালি দিল। শালা মাঝার, তোর কোনো দিন ভালো হবে না শালা। ষাঁড়ের গুঁতো খেতে মরবি শালা। গরিবের অভিশাপ কোনোদিন বাসি হয় না শালা, মনে রাখিস। ইয়াসিরের কফি হাজির হলো মিনিট কয়েকে। খুব তাড়াহুড়ো করে এসে দিয়ে গেল রেশমি। ছেলেটা বড্ড স্থির। তার সিদ্ধান্তে কে কি ভাবছে, কে কি বলবে, ওসব নিয়ে আগ্রহ নেই। তনিমা ফোঁস করে শ্বাস ফেললেন। ইয়াসির ঠান্ডা থাকলেও ভেতরে ভেতরে যে ক্ষিপ্রতায় উচ্চ সীমায়, এতটুকু অন্তত জানেন তিনি। তাই আপাতত এসব নিয়ে বাড়তি কথা বললেন না। রাগটা কমুক, তারপর না হয় সুন্দর করে বোঝাবেন। তনিমা ফিরে চাইলেন ঠায় দাঁড়ানো তুষির পানে। মেয়েটার পরনে এখনো বিয়ের কাপড়, নিশ্চয়ই খিদেও পেয়েছে। ইউষাকে বললেন। ওকে ঘরে দিয়াই তো মা। মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকে ইউষা নড়ে উঠল কথাটায়, মাথা ঝাঁকালো একটু। এসো তুষি। ইউষা সিঁড়ির দিকে যাচ্ছিল, তুষি পেছনে এক পা বাড়াবে, অমনি ডাকলো ইয়াসির। দাঁড়াও। থামলো ওরা। পরের প্রশ্ন সহসা ছুটে আসে। ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ইউষা একটু ঘাবড়ে গেল। এক পল দেখলো বড় মাকে, মিহিস্বরে বলল। তো তোমার ঘরে। ইয়াসিরের স্বর ধীর। ও আমার ঘরে কেন যাবে? একটা বাইরের মেয়ের সাথে আমি একই রুম শেয়ার করব? তনিমা চসূচক শব্দ করলেন, চোখে মুখে বিরক্তিটা গিলে নিলেন নরম সুরে। তাহলে ও থাকবে কোথায়? ইয়াসির কাঁধ উচালো। যেখানে ইচ্ছে। একেবারে জায়গা না পেলে স্টোর রুমে থাকুক। তুষি বিভ্রান্ত। স্টোর রুমটা আবার কি রুম? তনিমা আশ্চর্য চোখে বললেন। স্টোর রুম? ওটা তো। ইয়াসিরের কথা টেনে নিল, বলল সে ভারী স্বরে। আমি কিচ্ছু শুনতে চাই না। এই চোরের বেলায় তো আরও আগে নয়। যা বলছে তাই করো। রেহনুমাও তাল মেলালেন। এটা ঠিক আছে, ওর জন্য স্টোর রুমই উপযুক্ত। ইউষা মুখ খুলল মিনমিন করে। আমি তো ঘরে একাই থাকি না, মানে বলছিলাম যে ও আমার সাথে থাকলে হতো না? রেহনুমা ধমকে বললেন। তুই চুপ কর, খুব পাকনামো তাই না? যা নিজের ঘরে যা। ইউষা মাকে ভয় পায়। খিটখিটে স্বভাবের তিনি, অল্পতে প্রচণ্ড রেগে যান। তাই আর কথা বাড়ালো না। তুষির দিকে মায়া মায়া চোখে চাইলো এক পল। তুষির কপালে বোকা বোকা ভাঁজ। আহারে, ও তো বুঝতেও পারছে না ওকে কোথায় ঘুমোতে দেওয়া হবে। স্টোর রুমে যত ইঁদুর আর তেলাপোকা আছে, অত লোক এই দেশেও নেই। ততক্ষণে কফি শেষ করেছি ইয়াসির। কাপটা রেখে নিজের মতো রওনা করলো ঘরে। তার পিছু নিলেন সাইফুল। রেহনুমাও আর দাঁড়ালেন না, ক্রস্ত স্টোর রুমের চাবি আনতে ছুটলেন। সুযোগটা ইউষা লুফে নেয়, ফিস ফিস করে বলে। তুষি, তোমার যদি কিছু লাগে আমাকে ডেকো। ওই দোতলার দুটো ঘর পরে আমার ঘর, কেমন? তুষি মাথা কাত করলো। ইউষা চলে গেল ওপরে। মিনিট দুয়েকেই ফেরত এলেন রেহনুমা। কর্কশ গলায় বললেন। এসো এই মেয়ে। তুষি নড়ে চড়ে ওঠে, পিলপিল করে পিছু পিছু যায়। তনিমার এত খারাপ লাগলো ব্যাপারটা। স্টোর রুমের যা অবস্থা, ওখানে কিভাবে থাকবে মেয়েটা কে জানে। তিনি সোজা রান্নাঘরে ঢুকলেন। তুষি নিশ্চয়ই তেমন কিছু খায়নি। রেহনুমার চোখে মুখে আনন্দের দীপ্তি, মনে মনে ভীষণ মজা পাচ্ছেন তিনি। স্টোর রুমের দরজায় এক বিশাল তালা ঝুলছিল। সেটা খুলতেই ভক ভক করে ধুলো জড়ানো বাতাস ছিটকে এলো নাকে। খুক খুক করে কেশে আঁচলে নাক চাপলেন তিনি। হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বললেন। বাবা কি ধুলো। তুষির নজর তখন ভেতরে। কৌতূহলে পাশ কাটিয়ে ঢুকলো তাড়াতাড়ি। বিরাট বড় ঘর, চারপাশে ফার্নিচারে স্তূপ করে রাখা, মাকড়সার বাসা দিয়ে ভর্তি দেওয়াল। এখানে ওখানে ধুলো, ময়লা দিয়ে যাতা একেবারে। রেহনুমা ছুঁড়ে ছুঁড়ে বললেন। এখন থেকে এটা তোমার রুম।
তুষি বড় হয়েছে বস্তিতে। নোংরা কাদামাটি স্বেচ্ছেতে পরিবেশের সঙ্গে টিনের সেই খুপড়ির কাছে এটা বহুকাংশে বড়। পায়ের তলায় টাইলসও আছে। তুষির বেশ লাগলো, হাসি হাসি মুখ করে বলল, হেয়ার আমি একা লিভ করব? তো এখানে মরতে কে আসবে? আর যে যেমন তার ঘরও তেমন। তুষির কণ্ঠে স্ফূর্তি। আরে বাস, তাহলে তো দারুণ হবে। বিগ হোম, বিগ জানালা। রেহনুমা নাক কুচকে ভাবলেন, স্টোর রুম দেখে খুশি হয়ে গেল। ইয়াসিরের ঘর দেখলে বলতে কি তাহলে? যাগ্গে, খুশি হলে হোক, ওনার কি। থমথমে গলায় বললেন, ঘর নিজের মতো ছেড়ে মুছে নাও। আমি যাই বাপু, রাত হয়েছে, শুভ। ভদ্রমহিলা বিদায় নিলেন। তুষি মাথা চুলকালো। সত্যি অনেক ধুলো। কি থেকে কি করবে, ক্লান্তও লাগছে। সে বিকেলের পর কিছু খায়ওনি। ফার্নিচারের মধ্যে একটা খাট রাখা, তবে পাল্লা জুড়তে হবে। তুষি ওসব একা পারবে না। ও জানেও না কি থেকে কিসে জোড়া লাগাতে হয়। তাই মাথা থেকে ওড়নাটা খুলে দড়ির মতো পাক দিল। আপাতত মেঝেটা ঝেড়ে শুতে পারলেই চলবে। এর মাঝেই খাবার নিয়ে ঢুকলেন তনিমা। পায়ের শব্দে চাইল তুষি। কথাবার্তার আগে চোখ পড়ল সোজা হাতের থালায়। খাবার। জিভ দিয়ে ঠোঁটটা চেটে নিল তুষি। ক্রস্ত এসে দাঁড়ালো ওনার সামনে। ফরমাই। তনিমা হাসলেন। হ্যাঁ। তুষি একরকম ছো মেরে নিল। এপাশে এসে মেঝেতে বসলো আসন করে। ভাতের সাথে রোস্ট গরুর মাংস, এক পিস মাছ সাজিয়ে গুছিয়ে এনেছেন তনিমা। তুষি অধৈর্য হাতটা ডোবাতে গেলেই কবজি চেপে ধরলেন তিনি। হাতটা তো ধোও মেজ। তুষি কাঁদো চালো। আমারই তো হাত, খাই না, কি হবে? ছি, কি নোংরা কথা। দেখি, হাত বাড়াও। বাটি পেতে গ্লাসের জল দিয়ে হাতটা ধুয়ে দিলেন তিনি। তুষির দাদির কথা মনে পড়ে গেল। দাদিও তো কত যত্ন করে খাওয়ায় ওকে। আচ্ছা, ওকে না পেয়ে দাদি কি করছে এখন? চিন্তায় ঘুমোতে পারছে তো? কি হলো, খাও। হ্যাঁ। তুষি ভাতে হাত দিল। এক লোকমা খেতে পেটের নাড়ি ভুড়িও জানান দিল ওর প্রচন্ড খিদে পেয়েছে। গপ গপ করে খেলো তুষি পুরো সময়। তনিমা ওকে মন ভরে দেখলেন। একদম কাটা কাটা নিখুঁত একটা চেহারা। চোখ ঠোঁট সবই সুন্দর। ভ্রুজোড়া ক্যানভাসের মতো। ফর্সা খুব। বস্তির জায়গায় একটু ভালো ঘর পেলে আরো সুন্দর লাগতো বোধ হয়। জিজ্ঞেস করলেন রয়ে শুয়ে। তোমার বাড়িতে কে কে আছে? তুষি রোস্ট তুলে কামড় বসায়। ওভাবেই বলে, দাদি আর তোমার বাবা মা? নেই। ও, তোমার দাদি কি করে? লোকের বাসায় কাজ করে, প্রতি বাড়িতে দুটো করে কাজ। তুমি বুঝি চুরি করতে? তুষি মাথা নাড়ল দুপাশে। না, পকেট কাটতাম। একই তো হলো। তুষির খাওয়া থামলো। চাইলো ক্লান্ত চোখে। চোর আর পকেটমার এক না। এটা ও আর কতজনকে কতভাবে বোঝাবে। কিন্তু মেয়েটা আজ যুক্তি দিতে গেল না। চুপচাপ খেতে নিল ফের। তনিমা মাথায় হাত রাখলেন তখনই। কোমল স্বরে বললেন, তুমি কিন্তু ইয়াসিরের কথায় কিছু মনে করো না। ওর রাগ কমলেই তোমাকে ঘরে নিয়ে যাবে। তুষি হু হা করলো না। তার এসবে আগ্রহ নেই। ইয়াসিরের ঘরে যাবে কি মশা মারতে? অনিচ্ছায় মাথাটা নাড়ল তাও। এইটুকু সময়ও বুঝতে পেরেছে তনিমা বেশ ভালো মানুষ। অন্তত ওকে খাবার এনে দিল। এর সাথে তুষি চোটপাট করবে না। তনিমা জিজ্ঞেস করলেন, আর কিছু দেব? তুষি নিঃসংকোচে প্লেটটা বাড়িয়ে দেয়। আর 2 পিস মাংস দিন না, সাথে একটু ভাত। আচ্ছা, নিয়ে আসছি। তনিমা ফেরত এলেন 2 মিনিটে। প্লেটটা সামনে রেখে বললেন, তুমি তাহলে খাও, আমি ঘরে যাই। একটু পরে রেশমি এসে তোমার ঘরটা ঝেড়ে দেবে। আর এটা পরে শুতে পারবে না। আমি বরং একটা কিছু পাঠাচ্ছি। তুষি অর্ধেক শুনলো অর্ধেক শোনেনি। তার মনোযোগ সবটা খাবারের ওপর। তনিমা হাসলেন। বেরিয়ে গেলেন মাথা নেড়ে। শওকত রুমে এসেছেন অনেকক্ষণ। এখনো কাপড় ছাড়েননি। পিঠে 2 হাত বেঁধে পায়চারি করছেন নিরন্তর। কোত্থেকে যে কি ঘটে গেল? ইয়াসির যে কেন মেয়েটাকে নিয়ে এলো বাড়িতে? এখন এই বস্তির মেয়েকে কিভাবে সমাজে পুত্রবধূর মর্যাদা দেবেন তিনি? শওকতের মেজাজের দফারফার দশা। ইয়াসিরকে নিয়ে কিছু বলতেও পারছেন না। হঠাৎ এহসান সাহেবের কথা মনে পড়ল ওনার। শ্যালকের অমন কাজে লোকটা কষ্ট পেয়েছেন খুব।
কেমন বুকে হাত চেপে বসে পড়লেন তখন। মানুষ হিসেবে ওদিকে কি অবস্থা একটা খোঁজ নেওয়া দরকার। শওকত বিছানার পাড়ে এসে বসলেন, টেলিফোনের রিসিভার তুলে গুজলেন কানে। রিসিভ হলো মিনিট কয়েক পর। হ্যালো। জি হাসান সাহেব বলছেন? বিমর্ষ গলায় জানালেন ভদ্রলোক। জি আমি শওকত আলী বলছিলাম। জি ভাই সাহেব বলুন। এত কিছুর পরেও আপনি ফোন করবেন আমি কিন্তু ভাবিনি। না করার তো কিছু নেই ভাই, যা ঘটেছে তা তো আর আপনাদের দোষ ছিল না। আপনি নিজেই ছোটোখাটো একটা চক্রান্তের শিকার বলতে পারেন, সেজন্যই কিন্তু আমি আর কোনো ঝামেলা করিনি। প্রথম দিকে যতটা রাগ হয়েছিল শুধুমাত্র আপনার মুখের দিকে চেয়ে আপনার শ্যালককে কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে এসেছি। এহসান চুপ করে রইলেন। এতগুলো কথার পিঠে যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে কপালে ভাঁজ ফেললেন শওকত। শুধালেন। কিছু হয়েছে এহসান সাহেব? সময় নিয়ে উত্তর দিলেন তিনি। বাড়িতে পুলিশ এসেছিল ভাই, মাঝারকে নিয়ে গেছে। শওকত যেন আকাশ থেকে পড়লেন। পুলিশ কেন? ইয়াসির পাঠিয়েছে, লোক ঠকানোর মামলা দিয়েছে মাঝারের নামে। শওকত চমকে উঠলেন দ্বিতীয় দফায়। কি বলছেনটা কি? জি এই একটু আগেই নিয়ে গেল। আমার অবশ্য এসব নিয়ে মাথা ব্যথা নেই, জামিন টামিনেও ছুটবে না। আপাতত মেয়েটাকে খুঁজবো, তারপর দেখি কি করা যায়। দোয়া করবেন ভাই সাহেব, রাখছি কেমন। শওকত পাল্টা কিছু বললেন না, কান থেকে চুপচাপ রিসিভারটা নামিয়ে রাখলেন আগের জায়গায়। তার মাথার ভেতর দপদপ করছে বিস্ময়। ইয়াসির পুলিশ পাঠিয়েছে, মামলা দিয়েছে, কখন করলো এসব? তখনই ঘরে এলেন তনিমা। শওকতকে একে জামা কাপড়ে দেখে বললেন। এ কি, এখনো ফ্রেশ হওনি? ভদ্রলোকের ফিরতি জবাব পেল না। তনিমা পাশে এসে বসলেন। কি হয়েছে? এহসান সাহেবকে ফোন করেছিলাম, বললেন স্বার্থ নাকি ও বাড়িতে ফোর্স পাঠিয়েছে, মাঝারের নামে মামলা দিয়েছে প্রতারণার। তনিমা বিস্মিত হলেও গিলে নিলেন সেটুকু। ছোট শ্বাস ফেলে বললেন। জানতাম এমন হবে, চিনি তো মা ছেলেকে। এসবের কি দরকার ছিল বলো তো? একজনের নামে যদি মামলায় দেবে, তাহলে ওই টুসি মেয়েটাও তো সমান দোষ আছে এখানে। ওকে থানায় নিচ্ছে না কেন? কি আবোল তাবোল বলছো? একটা মেয়েকে জেল খাটাবে, তাও ওর বিয়ে করা বউ? কিসের বিয়ে? লোক ঠকিয়ে কোনো বিয়ে হয় কোনো দিন? আসলে দেখেছে মেয়েটা দেখতে ভালো, নিয়ে এসেছে বউ বানিয়ে। তনিমা হেসে ফেললেন, বিদ্রুপ করে বললেন। বাবা হয়ে এতদিনে এই চিনলে ওকে? তোমার ছেলে সংসার করতে আনেনি, এনেছে মেয়েটাকে শিক্ষা দিতে। কে জানে কিসের শোধ নিচ্ছে? নিজে তো ছিলে না এতক্ষণ, থাকলে শুনতে। শওকত ভ্রু গুছিয়ে ফিরলেন, নড়ে চড়ে বসলেন। এইবার কি হয়েছে বলো তো? তনিমা বললেন সবটা। শুনে চোখ জোড়া কপাল ছিল তার। হ্যাঁ, এত কিছু ঘটে গেল, আমি তো কিছুই টের পেলাম না। তনিমা নিরস গলায় বললেন। আমার এসব কিছু ভালোই লাগছে না। শুধু শুধু মেয়েটাকে এখানে আটকে রেখে এমন করাটা কি খুবই দরকারি? সেসব তোমার ছেলেই ভালো জানবে। যাকগে, তুমি আবার এসবের মাঝে ঢুকতে যেও না। যা একটা ছেলে বানিয়েছ, দেখা যাবে তার ইচ্ছে মতো কিছু না হলে তোমার সাথেও কথা বলা বন্ধ করে দিল। তনিমা কেমন করে চাইলেন, ঠোঁটটা একদিকে বাঁকা করে হাসলেন একটু, বললেন। একটু ভুল বললে। ও কিন্তু সামান্য কারণে তোমার সাথে কথা বলা বন্ধ করেনি। করেছিল তুমি ওর মাকে ফেলে অন্য নারীতে মজে। এ অবধি এসে থামলেন তনিমা। ভেজা কণ্ঠের রাশ টেনে বললেন। থাক ওসব পুরনো কথা না তোলাই ভালো, যাও ফ্রেশ হয়ে এসো। তনিমা হাত চালালেন বালিশ গোছাতে, কিন্তু শওকত আর সহজ হতে পারলেন না। রাতের সবটুকু অন্ধকারে সারা মুখে ছড়িয়ে পড়ল। অতীত নিয়ে এমন তীক্ষ্ণ খোঁচা সরাসরি এসে বিঁধল বুকের খাঁজে। সে যুবক বয়সে করা একটা ভুল এখন সারা জীবন বইতে হবে। একটা তোষক, বালিশ আর কাঁথা দেওয়া হয়েছে তুষির ঘুমানোর জন্য। সেসব ফ্লোরে সুন্দর করে বিছিয়েছে সে। আপাতত রাতটা কাটুক, দিনের আলোতে ঘরটাকে আরেকটু ঝালাই করবে না হয়। তবে তুষির বিপত্তি বাঁধল অন্য কিছুতে। রাতে পরার জন্য তনিমা একটি সুতির শাড়ি পাঠিয়েছেন, যেটা রুম ছাড়তে এসে মাত্রই দিয়ে গেছে রেশমি। আর সেই শাড়ি নিয়ে হতাশ চিত্তে বসে আছে তুষি। এসব কেউ পড়তে পারে? কোন দিক দিয়ে কয় প্যাচ সেটাই জানে না।
এমনিতেই এমন ভারী লেহেঙ্গা পরে কতবার যে হোঁচট খেতে ধরলো তার হিসেব নেই। তুষি শাড়িটা উল্টে পাল্টে দেখে রেখে দিল আবার। এই বাড়িতে কি কেউ শার্ট প্যান্ট পরে না? ওকে না হয়